শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গল্পটা শুরু করার আগে লিসেনার্সের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যারা প্রতিনিয়ত আমার লেখা ও আমার ভয়েসে গল্প শুনতে চায় তারা অবশ্যই আমার ভয়েস অফ রানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রয়েছে। ও পদ্মজা, মগারে একটু কইবা লিখন আর মৃদুলরে ডাইক্কা আনতে। লেখন স্যারেরা কখন আইছে, এখনো খায় নাই। পদ্মজা আর ঘাটল না ফরিনাকে। সে বুঝে গেছে কোনো জবাব পাবে না। সদর ঘরে পার হতেই সদর দরজায় মৃদুল এবং লিখনের দেখা পেল। পদ্মজা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল, তারপর বলল, আপনারা এখানে এসে বসুন, আম্মা আপনাদেরই খোঁজ করছিলেন। কথা শেষ হতেই পদ্মজা সদর ঘর ছেড়ে রান্নাঘরে চলে গেল। লিখন আবিষ্ট হয়ে সেদিকে তাকিয়ে থাকে। সেই পুরনো দিনের মতোই তার স্বপ্নের প্রেয়সী এক ছুটে পালিয়ে বেড়ায়। পার্থক্য শুধু এটাই, আগে লজ্জায় পালাতো, এখন অস্বস্তিতে। লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজাকে এক ঝলক দেখার জন্য এই বাড়িতে সে পা দিয়েছে। যাকে ভালোবাসে তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মতো অভাগারাই জানে। মৃদুল লিখনের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল, পদ্মজা ভাবিকে চিনেন? চিনব না কেন? লিখন থেমে গেল। সে নিজের অজান্তেই কি বলে দিচ্ছিল। হেসে বলল, এত সব জেনে কি হবে, আসো গিয়ে বসি, তারপর বলো কখনো প্রেমে পড়েছ? না মনে হয়। নিশ্চিত হয়ে বলো। মৃদুল ভাবল কোন নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করেছে। উত্তর পেয়েও গেল। সকালে সে পূর্ণার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে। অজানা অনুভূতি অনুভব করেছে। এটা কি প্রেম? মৃদুল নিশ্চিত নয়, তাই সে বলল, না, পড়ি নাই। আচ্ছা সেসব বাদ দাও, বিয়ে করছো কবে সেটা বলো। হুট করে একদিন। আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আম্মারে চমকে দিব। জানো মৃদুল, মানুষের সব চাওয়া পূরণ হয় না। প্রতিটি মানুষের জীবনের কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকেই। তাহলে বলতেছেন আমার এই ইচ্ছে পূরণ হইব না? না, তা বলছি না। হুট করে বিয়ে করে ফেলা কেমন অসম্ভব কাজ। মেয়ে রাজি থাকলেই হলো। মেয়ে বেঁকে গেলে কিন্তু কিচ্ছা খতম। লিখন আবার সশব্দে হাসল। মৃদুলও অকারণে তাল মিলিয়ে হাসে আর ভাবে, একটা মানুষ এত হাসতে পারে কিভাবে? এত সুখী লিখন শাহ। সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্ট লুকোয় হাসির আড়ালে। আস্তে আস্তে বাড়ির সবাই আসে, আমির ছাড়া। হৃদয়ান খলিল এত শান্তভাবে আছে যে মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে। বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। পদ্মজা খুব অবাক হয়ে প্রতিটা মানুষকে পর্যবেক্ষণ করছে। লিখনও এতে কম অবাক হয়নি। কত শান্ত পরিবেশ। ঝগড়ার পর মান অভিমান তর্ক বিতর্ক থাকে, সেসব কিছুই নেই। পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফরিনাকে বলল, আম্মা, আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি। আম্মু ঘুম ভেঙেছে হয়তো। পদ্মজা সিঁড়ি ভেঙে উপরে উঠছে। লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে। পদ্মজার হাঁটার ছন্দ দৃপ্ত এবং সাবলীল। মাথায় শাড়ির আঁচলে ঘুমটা টানা। স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই স্বামীটা কি সে হতে পারতো না? এতটাই অযোগ্য ছিল? অযোগ্য নাকি নিয়তির খেলা? কেন ভোলা যায় না এই নারীকে? লিখনের বোন লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসের হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি। পদ্মজার অস্বস্তি হবে ভেবে সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায়, বিব্রত ভাব বা অস্বস্তি দেখতে চায় না। এই যে বড় যন্ত্রণার, এতদিনেও বুকের ভেতর কিভাবে বসে আছে একপাক্ষিক ভালোবাসা। কোনোভাবে কি এই ভালোবাসা পূর্ণতা পাবে? আসবে কি সেই সুদিন? লিখনের সূক্ষ্ম চক্ষু সজল হয়ে ওঠে। সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত। লিখনের সম্মুখ বরাবর মৃদুল ছিল। মৃদুল লিখনের প্রতিক্রিয়া দেখে অনেক কিছুই বুঝে নিল। নিশ্চিত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞেস করলে। খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে। মৃদুল চারিদিকে চোখ বুলিয়ে পূর্ণাকে খোঁজে। পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো। ঘাড়ে প্রচণ্ড ব্যথা।
টিকে থাকা যাচ্ছে না। রাগে কিরমির করছে এখনো। পদ্মজা শান্ত করে তারপর খাইয়ে দিল। খাওয়া শেষে আমির ম্লান হেসে বলল, লিখনের সাথে কথা হয়েছে? ওনার সাথে কেন কথা হতে হবে আমার? উনি তো তোমার জন্য এসেছেন। আপনাকে বলেছে অন্য দরকারেও আসতে পারে। সে আজও তোমাকে পছন্দ করে, আশা করি তুমি তার কাছে যাবে। অসম্ভব, যা তা বলছেন আপনি। এসব বললে আমার খারাপ লাগে। পদ্মজা থামল। আমির মৃদু হাসছে। পদ্মজা আমিরের কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল, আপনি জানেন না আপনাকে কত ভালোবাসি আমি। আমি আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন? বন্ধা নারীর কত যন্ত্রণা বুঝবেন না। আমাদের একটা মেয়ে হয়েছিল। আর হবে না, তাই বলি। হবে, আল্লাহ চাইলেই হবে। তাছাড়া আমার কাছে তো ফুটফুট একটা বউ আছেই, আর কি লাগে। পদ্মজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে। তারপর চিরুনি দিয়ে আমিরের চুল আছড়ে দিয়ে বলল, চুলগুলো বড় হয়েছে অনেক। আচ্ছা, এদিকে এসো। আমির পদ্মজাকে এক হাতে টান দিতে গিয়ে ঘাড়ে চাপ খেয়ে আ করে উঠল। পদ্মজা ব্যস্ত হয়ে পড়ে। খুব লেগেছে? আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। কেন এমন করেন আপনি? চারপাশ অনেকটা ফর্সা হয়েছে। দুপুরের সূর্যটা একটু দেখা যাচ্ছে, তাও তেজ নেই। কিছুক্ষণ পর আবারও ডুবে যাবে। পূর্ণা লবণ দিয়ে টক বড়ই খাচ্ছে। দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। মৃদুল পূর্ণার পাশে এসে বসল। পূর্ণা চমকে ওঠে। মৃদুলকে দেখে বুকে থুথু দেয়। তারপর বাজ খাই কণ্ঠে বলল, হুট করে এভাবে কেউ আসে? আর কথা কইও না, তোমার সারা দুনিয়াতে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। মাত্র মগা কইল তুমি নাকি ছাদে। কেন আমাকে খুঁজছেন কেন? এমনি খ্যাট খ্যাট কইরা কথা কইতাছো কেন? একটু ভালো কথা আহে না মুখ দিয়া? দুঃখিত, এবার বলুন কি দরকার? ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি। আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই। তোমার না, তোমার বড় বোনের পদ্মজা ভাবির। পূর্ণা উৎসুক হয়ে তাকালো। মৃদুল উসখুস করতে করতে বলল, পদ্মজা ভাবি আর লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? পূর্ণা জোরে নিঃশ্বাস ছাড়ল। তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে। এরপর নির্বিকার কণ্ঠে বলল, না, তবে লিখন ভাই আপারে পছন্দ করত। আপার সাথে ভাইয়ার বিয়েটা কেমনে হয়েছে জানেন? আমির ভাইয়ের কথা বলছো? আমার আপার কি আর কোথাও বিয়ে হয়েছে? সোজা উত্তর দিতে পারো না? তারপর বলো। ওই ঘটনাটা না হলে হয়তো লিখন ভাইয়ের সাথেই আপার বিয়েটা হতো, কিন্তু হয়নি, এতটুকুই। লিখন ভাইরে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল, তারপর বিচ্ছেদ হয়ে গেছে। ভাই অনেক ভালোবাসতে পারে। হুম। পূর্ণা বড়ই খাচ্ছে তৃপ্তি করে। মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে। এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায়। চারপাশ দেখে। পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নেয়। মৃদুলের উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। বুক হাঁপড়ের মতো ওঠানামা করে, কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না। পূর্ণা আরেকটা বড়ই হাতে নিল। তখন মৃদুল ডাকল, বেআইন। পূর্ণা তাকায়। মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখছে। পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায়। মৃদুল আঙুল দেখিয়ে দিয়ে বলল, রক্ত না? পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালোভাবে খেয়াল করল। তারপর বিস্ফোরিত কণ্ঠে বললেন, তাই তো। মানুষের রক্ত না, পশুর রক্ত। নিশ্চিত হইতাম কেমনে? পশুর রক্ত এখানে আসবে কেন? তাই তো। দুজন চিন্তিত হয়ে ভাবতে থাকলো। পূর্ণা বলল, মনে হয় কোনো পাখি শিকার হয়েছে আর রক্তাক্ত অবস্থায় এখানে এসে পড়েছে। তাহলে মরা পাখিটাই কই? ধরুন আহত হয়েছে কিন্তু মরেনি, এরপর চলে গেছে। সন্ধ্যা রাত। জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে। ঠান্ডা বাতাস। সেই বাতাসে পাতলা শার্ট পরে লিখন নারকেল গাছের সাথে দাঁড়িয়ে আছে। জোনাকি পোকা দেখছে। মাঝে মাঝে অন্দরমহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটি খুঁজছে। সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি ফেরেনি সে। খেতে বসেছিল। আকাশ কাঁপিয়ে কেঁদেছে।
কেউ শোনেনি। স্বপ্ন ভেঙে যাওয়ার মতো কষ্ট আর দুটো নেই। স্বপ্নে সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন ছিল সেদিন। একসময় ইচ্ছে হয়েছিল পদ্মজাকে তুলে নিয়ে পালাতে, কিন্তু বিবেক সাড়া দেয়নি। পরদিন সকালে উঠে মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিটা মুহূর্তে আফসোস হয় শুরুতে কেন হেমলতার কাছে প্রস্তাব দিতে পারল না সে। পরবর্তী কয়েক মাস ঘোরের মধ্যে কেটেছে। সিনেমা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু মন তো ভেঙে গুড়িয়ে গেছে, আজও জোড়া লাগেনি। পদ্মজা কি কখনো জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে সে? জানবে কি তার ভালোবাসার গভীরতা? লিখন আনমনে হেসে উঠল, চোখে জল, ঠোঁটে হাসি। এ হাসি সুখের নয়, যন্ত্রণার। পূর্ণা অন্তর্মহলে আসেনি। পদ্মজা ভীষণ রেগে আছে। আলোক ঘরের বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে? এর আগেও যখন পারিজাত পেটে ছিল, পূর্ণা এই বাড়িতে অনেক দিন ছিল। তখনও মাঝরাত অবধি আলোক ঘরের বারান্দায় বসে থাকত। পদ্মজার শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্তর্মহল থেকে। সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি। এখন ধরে ঘরে নিয়ে যাবে। নির্জন থমথমে পরিবেশ। তখন লিখনের কণ্ঠ ভেসে আসে। পদ্মজা, পদ্মজা কণ্ঠটি শোনা মাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে, অপ্রতিভ হয়ে ওঠে। একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে? কেন অনুচিত আশা করে বসে থাকবে? পদ্মজার রাগ হয়, অস্বস্তি হয়, কষ্টও হয়। প্রার্থনা করে সে, এই মানুষটার জীবনে কেউ আসুক, এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক, ভুলিয়ে দিক তার অতীত। পদ্মজার স্বাভাবিক কণ্ঠে বলল। এভাবে রাতের বেলা ডাকবেন না। পদ্মজা লিখনকে উপেক্ষা করে 2 পা এগিয়ে যায়। জীবন থেকে তো সরেই গিয়েছ। আমি তোমাকে বিব্রত করতে চাই না, তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি। আজ যখন এসেই পড়েছি, কয়েক হাত দূর থেকে একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যাবে? লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা। লিখন হাসল। সুরগুলো যেন ফিরে এসে প্রাণে মৃদু গঞ্জন শুরু করে দিয়েছে। পদ্মজার উপস্থিতি এভাবে কাঁপন ধরাচ্ছে কেন? আজকের এই সময়টা সুন্দর, ভারী সুন্দর। কোনো সাড়া নেই। পদ্মজা পেছনে ফিরে তাকালো। লিখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে? পদ্মজা আবার মুখ ঘুরিয়ে নিল, কাটা কাটা গলায় বলল, কিছু বলার যখন নেই, আসি আমি। ভুলে গেছো আমায়? মনে পড়ে না? না ভুলবার মতো কি আমাদের কোনো সম্পর্ক ছিল? ছিল না। আর এভাবে নির্জনে কথা বলা ঠিক হচ্ছে না। আপনি বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, এতটুকু নিশ্চয়ই বুঝবেন। আচ্ছা, আজ আসো। একটা অনুরোধ ছিল। কি? পদ্মজা ফের আবার তাকালো সরাসরি লিখনের চোখের দিকে। সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে ওঠে। সে অপলক চোখে তাকিয়ে থাকে। পদ্মজা বলল, নিজেকে একবার গুছিয়ে নিন। মরিচিকার পেছনে অনেক দৌড়িয়েছেন, আর না, এবার নিজের জীবনটা নতুন করে সাজান। আপনার মনে জোর বাড়ান। মানুষ দ্বিতীয় প্রেমেও পড়ে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে। পদ্মফুল। পদ্মজা একটু সময়ের জন্য হলেও থমকায়। লিখন বলল, এভাবেই ভালো আছি আমি। তুমিও এভাবেই সারা জীবন ভালো থেকো। পদ্মজা কি প্রতিক্রিয়া দেবে বুঝে উঠতে পারছে না। এই লিখন তো এক ধ্যানেই পড়ে আছে। সে আর কথা বাড়ালো না। যে বুঝেও বুঝতে চায় না, তাকে বুঝিয়ে লাভ নেই। সে 2 পা পিছিয়ে গিয়ে বলল, শুভরাত্রি। লিখন পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার অশ্রু সজল চাহনি, তবে বুকে প্রশান্তি। জীবনের খরতাপ দহনে মায়াময় পদ্মজার কণ্ঠ একটু দেওয়ার সময় তার বুকে প্রশান্তির ঢেউ তুলছে। এইটুকু সময়ের স্মৃতি নিয়েই কয়েকটা রাত আরামে ঘুমানো যাবে। সে বিড়বিড় করে বলল, আমি মানতে পারি না তুমি অন্য কারো। আমি তোমাকে ভালোবাসি। শেষের শব্দ 3টে ঘোর লাগা কণ্ঠে ভেঙে ভেঙে বলল। পূর্ণাকে ঘরে এনে পদ্মজা ধমকে বলল, এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে
কিভাবে থাকিস? বাইরে বাতাস হচ্ছে, আমার কোনো কথাবার্তায় কি শুনবি না? আর হবে না আপা, আগামীকাল সন্ধ্যায় আজানের সাথে সাথে ঘরে চলে আসবো। জি না, বিকেল থেকেই ঘরে থাকবেন। এমনিতে এই বাড়ির অবস্থা ভালো না, তুই 2 দিন পর বাড়িতে চলে যাবি। তুমি যাবে না? পদ্মজা আনমনে কিছু ভাবলো, তারপর বলল, যাবো কয়েকদিন পর। আচ্ছা শোন, রাতে টয়লেটে যেতে ভয় পেলে আমাকে ডাকবি, চেপে রাখবি না। আচ্ছা। পূর্ণা খুব খুব করে কাশতে লাগলো। পদ্মজা বিচলিত হয়ে বলল, কাশিও হয়ে গেছে, কত ঠান্ডা বাঁধিয়েছিস, জ্বরও আছে নাকি দেখি? পদ্মজা পূর্ণার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে বলল, আছি তো। তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না? সারাদিন নতুন শাড়ি পরে সাজুগুজু করে ঘুরে বেড়ালি নিজের যত্ন নেওয়া হয়ে যায়? স্বাস্থ্যের যত্ন নিতে হবে তো। আচ্ছা নেব। তা তো সবসময়ই বলিস। তুই বস, আমি কুসুম গরম পানি নিয়ে আসছি, গড়গড়া কুলি করে এরপর ঘুমাবি। আপা। তুই চুপ থাক, চুপচাপ লেপের ভেতরে শুয়ে থাক, আমি আসছি। পদ্মজা রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি নেই। বাড়ির সবাই যার যার ঘরে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। আমির তো সেই কখনই ঘুমিয়েছে। পদ্মজা ছোট বালতি হাতে নিয়ে কলপারে আসে। চারিদিক নির্জন, থমথমে, কোনো সারা শব্দ নেই। পদ্মজা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। ঝাপসা আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে, যদিও এই বাড়িতে সব সময়ই রহস্য বিদ্যমান। পদ্মজা বালতি রেখে কল চাপতে যাবে, তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে। স্টিলের কিছু কাছে কোথাও পড়েছে। পদ্মজা থমকে দাঁড়ালো, কান খাড়া করে বুঝতে পারল শব্দটা রানীর ঘর থেকে আসছে। রানী আবার কোনো বিপদ হলো না তো? পদ্মজা ছুটে আসে রানীর ঘরের সামনে। কানে ক্রোধ মেশানো চাপা কণ্ঠ ভেসে আসে। তোমার লগে কয়বার হুদছি বললা ভাইব না, সবসময় হইতে দিয়াম। মাটিতে যেভাবে এতদিন ছিলা আজও থাকবা, বিছানা তো ওঠার জন্য গাইগুই করবা না। মাটি তো অনেক ঠান্ডা লাগে, আমারে এক কোনা তো জায়গা দাও। তুমি মাটিতে থাকবা মানে মাটিতে থাকবা, কামলা হইয়া মালিকের সেরির লগে হইবার সাহস আর করবা না। আমি বিছানা তো ঘুমায়াম, তোমার আমার বউ লাগো। তুমি মাটিতে ঘুমাইবা, আমি তোমার জামাই মানি না। দেহরানি। এরপরে একটা আত্মচিৎকার ভেসে আসে। রানী মদন তর্ক করছে। নিশ্চয়ই রানী মদনকে ধাক্কা দিয়েছে, আর মদন ব্যথা পেয়েছে। পদ্মজা একবার ভাবলো দরজায় করা নাড়বে, এরপর ভাবলো স্বামী স্ত্রীর অনেক কথা সে শুনে ফেলেছে, আর না শোনাই ভালো। যেহেতু তারা কারো সামনে ঝগড়া করে না, রাতে নিজ ঘরে সবার অগোচরে ঝগড়া করে, তাহলে ব্যাপারটা ব্যক্তিগত। পদ্মজা সরে আসে, তবে মনটা খুব খারাপ হয়ে যায়। এই দাম্পত্য সংসারে কি ভালোবাসার সুখ আসবে না? মদন তো দেখতে খারাপ না, শুধু এতিম আর এই বাড়ির একজন বাধ্যবৃত্ত। এছাড়া তো ভীষণ সহজ সরল, সবার সাথে হেসে খেলে কথা বলে, ঠোঁটে হাসি সব সময় থাকে। লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছে। লিখনের জন্য আলাদা ঘর ছিল, কিন্তু সে মৃদুলের সাথেই শুয়েছে। ছেলেটাকে খুব ভালো লেগেছে তার। সোজাসুজি কথা বলে, মনে কিছু চেপে রাখতে পারে না। এতক্ষণ বকবক করেছে, সবে মাত্র অন্য পাশে ফিরে চোখ বুঝেছে, বোধহয় ঘুম পেয়েছে। লিখনের মনটা আনচান আনচান করছে। ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে, একসাথে বসে গল্প করতে, কিন্তু এ তো সম্ভব নয়। এই বাড়িতে আর আসা যাবে না। পদ্মজার সামনে এলেই মন বেপরোয়া হয়ে যায়, কত শত ইচ্ছে জেগে ওঠে। লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত, শুধু এই একটা জায়গাতেই সে দুর্বল। এভাবে চলতে পারে না, নিজের জায়গায় নিজেকে শক্ত থাকতে হবে। লিখন জোরে নিঃশ্বাস ছাড়ল। মৃদুল ফিরে তাকালো, বলল, ভাইয়ের ঘুম পাইতেছে না? তুমি ঘুমাও। আপনি? আপনি না তুমি? একটু আগেই না আমাদের কথা হলো, তুমি আমাকে তুমি বলবে। তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো সে মেয়েটা পদ্মজা ভাবি, তাই না? লিখন অপ্রস্তুত হয়ে উঠল। পদ্মজা যে বাড়ির বউ, সে বাড়ির আত্মীয়র সাথে এসব নিয়ে কথা বলাটা নিশ্চয়ই অনুচিত। এতে পদ্মজার অসম্মান হবে। সে তো চায় না পদ্মজা কষ্ট পাক, তাকে নিয়ে কেউ 2 লাইন বেশি ভাবুক। পদ্মজা সবসময় ভালো থাকুক। লিখন জোরপূর্বক হাসল,
তারপর বলল, কি বলছ? তেমন কিছু না, ঘুমা এখন, আমার অনেক ঘুম পাচ্ছে। লিখন অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। মৃদুল হতাশ হয়ে চোখ বুঝে। পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে, হাতে কাচের গ্লাস, তাতে কুসুম গরম পানি। সিঁড়িতে পা রাখতেই কারো পায়ের আওয়াজ কানে আসে। পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে। পদ্মজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পেছনে লুকিয়ে পড়ে, গ্লাস রেখে দেয় একপাশে। তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়েছে, চোখ দুটো তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরখ করছে। আলমগীরের পরনে পাঞ্জাবি। বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না, শান্ত শিষ্ট চুপচাপ, মাঝে মধ্যেই ঢাকা যায়, দেখা হয় তবে কথা হয় না। কিছু প্রশ্ন করলে উত্তর দেয়, নিজ ইচ্ছায় কথা বলে না। আলমগীর সদর দরজা পেরিয়ে যায়। পদ্মজা সাবধানে আলমগীরের পিছু নেয়। পায়ের জুতোগুলো হাঁটার তালে মৃদু শব্দ তুলছে, তাই পদ্মজা জুতো জোড়ো খুলে দরজার পাশে রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে। ঝিঝি পোকার ডাক চারিদিকে, দূরে কোথাও শেয়াল ডাকছে। গা ছমছমে পরিবেশ, এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতেই পদ্মজা উৎকর্ণ হয়ে উঠছে। কেমন গা কাটা দিচ্ছে, এত রাতে দীর্ঘদেহী এই লোক যাচ্ছে কোথায়? হাঁটতে হাঁটতে তারা বাড়ির পেছনে চলে আসে। আলমগীর অন্দরমহলের পেছনে গিয়ে দাঁড়ালো, মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদ্মজা কলা গাছের পেছনে লুকিয়ে পড়ে, বাতাসে গা কাঁপুনি দিচ্ছে। আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশ দেখে নিল, তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করল, মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে। পদ্মজার রগে রগে দামামা শুরু হয়, কি হতে চলেছে আজ? সে কি দেখবে? পূর্ণা বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে। এতক্ষণ হয়ে গেল তার আপা আসছে না কেন? সে জুতা পরে বেরিয়ে আসে, নেমে আসে নিচতলায়। রান্নাঘরে যাওয়ার পথে পায়ে কাচের গ্লাস লেগে পড়ে যায়। পূর্ণা ভয় পেয়ে যায়, এখানে গ্লাস কে রাখল? আংশিক পানি তার পায়ে লাগে, মনে হচ্ছে পানিটা গরম। এই রাতের বেলা গরম পানি এখানে কিভাবে? পূর্ণা ভাবে তার আপার পানি গরম করার কথা ছিল, কিন্তু গরম করে এখানে কেন রাখবে? ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা তো। পূর্ণা রান্নাঘরে এসে দেখে পদ্মজা নেই। সে আতঙ্কিত হয়ে পড়ে। দরজার পাশে পদ্মজার জুতা দেখে ভয়টা আরো বেড়ে যায়। সে দৌড়ে আমিরের ঘরে গেল, গিয়ে দেখল আমির ঘুমাচ্ছে, পদ্মজা নেই। পূর্ণা এবার ঘামতে থাকল। সে শুনেছে এই বাড়িতে ভূত জিন আছে, এরা মানুষের ক্ষতি করে, বিশেষ করে সুন্দর মানুষদের। তার মানে তার আপার গুরুতর বিপদ। পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে, লণ্ঠন জ্বালিয়ে নেয়। অন্য সময় হলে ভয় কাজ করত, আজ করছে না। সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে। মনে হয় কোনো শয়তান জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে। পূর্ণা ঝটপট বেরিয়ে পড়ে, কাউকে ডাকার বুদ্ধি অবধি মাথায় আসেনি। সে আতঙ্কে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আয়াতুল কুরসি পড়তে পড়তে পুকুর পাড়ের পথ ধরে। পদ্মজাকে চমকে দিয়ে তৃতীয় তলার একটা জানালা হাট করে খুলে যায়। সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেয়া হয়। পদ্মজার ওষ্ঠদ্বয় নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়, দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আলমগীর সেই দড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে যায়। দড়ি বেয়ে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হলো এর আগে বহুবার আলমগীর দড়ি বেয়ে উপরে উঠেছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে? তৃতীয় তলায় সে একবার গিয়েছে, তাই জানেও না কোন ঘরে কি আছে। পায়ের গোড়ালিতে ঠান্ডা শিরশিরে অনুভব হচ্ছে। পদ্মজা এক হাত দিয়ে ছুতেই বুঝতে পারে যোগে ধরেছে। যোগে তার খুব ভয় আছে, কিন্তু এখন ভয় করছে না। এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাজে। সে যোগ ছাড়িয়ে নিল। অনেকক্ষণ পার হয়ে যায়, আলমগীরের দেখা নেই। দড়িতেও ঝুলছে, মানে নামবে আবার। পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল। আচমকা মনে পড়ে তৃতীয় তলায় রুম্পা আছে, ডান দিকের কোনো এক ঘরে, আর আলমগীর ডান দিকের কোনো ঘরের জানালা দিয়ে ঢুকেছে। মানে কি রুম্পার কাছে গিয়েছে? পদ্মজা বারংবার শুধু চমকাচ্ছে। আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে, তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে। কাঙ্ক্ষিত সেই মুখটি দেখে পদ্মজার পিল চমকে ওঠে।
রুম্পা! শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে, বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে। আলমগীর 2 হাত বাড়িয়ে রেখেছেন যাতে রুম্পা পড়ে গেলে তিনি ধরতে পারেন। পদ্মজার বুক দুরু করছে। যদি রুম্পা পড়ে যায়, এত ঝুঁকি কেন নিয়েছে? রুম্পার পা মাটিতে পড়তেই আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে। রুম্পার কান্নার সুর ভেসে আসে। তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল। তারপর টর্চের আলো দিয়ে চারপাশে দেখে রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করল। তখন কোত্থেকে উদয় হয় একজন অদ্ভুত লোকের। লোকটা কালো, মোটা, লম্বা চুল, এক হাতে রামদা, অন্য হাতে লাঠি। অজানা বিপদের আশঙ্কা পেয়ে পদ্মজার ভয় হল। পা থেকে কিছুটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড়সড় দেখে একটা পাথর হাতে নিল, যেন বিপদে কাজে লাগানো যায়। আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে তর্ক বিতর্ক হয়। একসময় হাতাহাতি চলে যায়। রুম্পা ভয়ে জবুথবু হয়ে আছে। অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চাইছে, কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না। পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত। আল্লাহর নাম নিয়ে সে কলা গাছের পেছন থেকে বেরিয়ে আসে। আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দিল। তখনই সে পদ্মজাকে দেখতে পেল। চেঁচিয়ে উঠে বলল, বোন, সাহায্য করো। অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরো বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে ছো মেরে রুম্পাকে ধরতে চাইল। আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে চাপিয়ে পড়ে 2 হাতে ঝাপটে ধরে রেখে রুম্পাকে বলে, তুমি যাও রুম্পা। রুম্পা দৌড়ে পদ্মজার কাছে আসে। সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, ভয়ে ঘামছে। আলমগীর অজ্ঞাত লোকটিকে আটকে রাখতে পারছে না। সে অনেক কষ্টে অনুরোধ করে, আমার রুম্পারে ওরা মেরে ফেলবে, তুমি ওরে খালপাড়ে নিয়ে যাও বোন, আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো। পদ্মজা 2 হাতে আঁকড়ে ধরে রুম্পাকে। আলমগীরের হাত থেকে পড়ে যাওয়া টর্চের আলো অজ্ঞাত লোকটির মুখে পড়তেই পদ্মজার খুব চেনা মনে হয়। আবার পারিজার খুনির বর্ণনাও ঠিক এমনই। ভাবতেই পদ্মজার রক্ত ছলকে ওঠে। সেই মুহূর্তে মরার উপর খাড়ার ঘা হিসেবে আবির্ভাব ঘটে পূর্ণার। সে পুকুর পাড়ে যাচ্ছিল। টর্চের আলো পেয়ে সে এদিকে ছুটে এসেছে। অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মারে। পদ্মজা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায়। লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে। সে আপা বলে আর্তনাদ করে বসে পড়ে। পদ্মজা দিক দিশা হারিয়ে ফেলে। কি করবে সে? মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে, তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে। আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে। আবার পূর্ণাও আঘাত পেয়েছে। কি করবে পদ্মজা? রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে? পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে, নাকি পারিজার খুনিকে ধরবে? থেকে থেকে দূরে হুতুম পেঁচা ডাকছে, যা ভূতরে শোনাচ্ছে। গা কাঁপুনি ঠান্ডা, সময়টা যেন থমকে দাঁড়িয়ে চলছে দণ্ডশুলে। পদ্মজা ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা উবু হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে মা মা করে। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে রুম্পাকে, আরেক হাতে পূর্ণার কাঁধে ছুঁয়ে দেখল কোথায় আঘাত পেয়েছে। ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে, কানে ভেসে আসছে 2 পুরুষের ধস্তাধস্তির দুবদুব শব্দ। পদ্মজার ঠান্ডা হাতে পূর্ণার আহত স্থানে রক্ত লাগতেই সে আঁতকে উঠল। রুম্পাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরল। পাশে তাকিয়ে দেখল যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সে লাঠির আগায় কাঁচি বাঁধা। পূর্ণার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর। আলমগীর অজ্ঞাত লোকটির সাথে আর পারছে না। সে আকুতি মিনতি করে পদ্মজাকে বলছে, পদ্মজা, পদ্মজা বোন, সহায় হও। টানা পোড়নে পদ্মজার হাত পা কাঁপতে থাকল। সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করল। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না। যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে। পূর্ণার কান্না দেখে পদ্মজার বুক ব্যথায় বিষে যাচ্ছে। এই রাতের আধার এত পাষাণ কেন হলো? আলমগীরের আর্তনাদ ভেসে আসে। পদ্মজা চমকে ফিরে তাকাল। অজ্ঞাত লোকটি আলমগীরের স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকভাবে আঘাত করেছে। ফলে সে দুর্বল হয়ে আর্তনাদ করে উবু হয়ে ছটফট করছে।
অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার গতিতে ছুটে এসে রুম্পাকে ধরতে চাইল। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুঙ্কার দিল। আমার কাম আমারে করতে দে, বুঝলি?